অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা যেমন পরপর ভিডিও তৈরি করছিলাম, আজকে পড়ার বিষয় হচ্ছে বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানো তোমরা, সেটা হচ্ছে একদিকে হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আর একটা হচ্ছে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। তাহলে আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ। তো আজকের ভিডিওতে টোটালি তোমাদের সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেবো। টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে আমাদের আজকে পড়ার টপিকস কি বললাম? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে ইম্পর্টেন্ট যে দু তিনটে জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো সমুদ্র স্রোত। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে সমুদ্র স্রোত জিনিসটা কি। তোমরা প্রত্যেকে হয়তো দীঘা বা পুরীতে ঘুরতে গেছো, সেখানে গিয়ে তোমরা সমুদ্রের ঢেউ দেখেছো। তাহলে তোমরা তো ভাবছো সেটা হয়তো সমুদ্র স্রোত। এবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সমুদ্র স্রোত জিনিসটা কি, আর সমুদ্র তরঙ্গই বা জিনিসটা কি। তো সমুদ্র স্রোতটা দেখো, এটা বুঝতে গেলে আগে জানতে হবে স্রোতটা আহ, ক ধরনের স্রোত আছে। তো দেখো এই সমুদ্র স্রোত দু রকম কারণ হতে পারে। একটা হচ্ছে উষ্ণ, আর একটা হচ্ছে শীতল। আচ্ছা, আমি এই উষ্ণ শীতলটা আগে কেন লিখে রাখলাম তার পেছনে কারণ আছে। দেখো আমাদের গোটা পৃথিবী যদি আমি ভাবি এইভাবে, দেখো পৃথিবী আমাদের এখানে উপবৃত্তাকার আছে। তো ঠিক পৃথিবীর যে মাঝখানটা, এখানটাতে জানো তোমরা যে নিরক্ষীয় অঞ্চল থাকে। আর এই নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্যরশ্মি কি করে লম্বভাবে কিরণ দেয়। সেই তুলনায় এই মেরু অঞ্চলের দিকে এখানে কিন্তু সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। আর এই তির্যকভাবে পড়ার জন্য এখানে কিন্তু ঠান্ডা থাকে, এখানে কিন্তু ঠান্ডা থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এখানে যে জলগুলো থাকবে সেটা নিশ্চয়ই ঠান্ডা থাকবে, আর এখানে যে জল থাকবে এগুলো কিন্তু গরম থাকবে। মানে আমি নিরক্ষীয় অঞ্চল বলছি, বা উপরে তোমার ক্রান্তীয় অঞ্চল ভাবতে পারো, বা নিচে মকরী অঞ্চল ভাবতে পারো। তাহলে এই দুটো অঞ্চলেই কিন্তু কি থাকবে, এখানে কিন্তু বায়ুমণ্ডল একটু উষ্ণ থাকবে, আর এখানটাতে আর এখানটাতে শীতল থাকবে। এবার এর ফলে কি হবে, দেখো এইখানে যে শীতল জল আছে, শীতল জল মানে অবশ্যই সেটা ভারী জল হবে। শীতল জল মানে কি, সেটা অবশ্যই ভারী জল হবে। তাই এই শীতল জল তখন সমুদ্রের নিচের দিক থেকে এই নিরক্ষরেখার দিকে আসার চেষ্টা করবে। জল আবার ঠিক নিরক্ষীয় বা কর্কটীয় অঞ্চল থেকে গরম জল শীতল জলের দিকে উপর দিক থেকে যাবে। যেহেতু গরম জল হালকা হয় তোমরা জানো, তাহলে গরম জল হালকা হওয়ার জন্য এটা উপর দিক থেকে যাবে, আর শীতল জল ভারী হওয়ার জন্য সমুদ্রের নিচের দিক থেকে আসবে। তাহলে এই যে জল আসা যাওয়া যেটা করছে, আসলে এটাই হচ্ছে সমুদ্র স্রোত। মানে সমুদ্রের জল একদিক থেকে আরেক দিকে যখন অনুভূমিক ভাবে প্রবাহিত হয়, তখনই তাকে কিন্তু সমুদ্র স্রোত বলে। আচ্ছা, অনুভূমিক ভাবে প্রবাহিত কেন হয়, একটা আমি মেন কারণ বললাম, যে এই অঞ্চলটা গরম অঞ্চল, এই অঞ্চলটা শীতল অঞ্চল। তাহলে গরম জলটা শীতল অঞ্চলের দিকে যাচ্ছে, আর শীতল জলটা গরম অঞ্চলের দিকে আসবে। শীতল জল ভারী হওয়ার জন্য সমুদ্রের নিচের দিক থেকে আসবে, যেটাকে আমি বলতে পারি শীতল সমুদ্র স্রোত। আর যেটা এই নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে থাকবে, এই গরম জলটা হালকা বলে সমুদ্রের উপর দিক থেকে শীতলের দিকে যাবে, যাকে আমি বলতে পারি উষ্ণ সমুদ্র স্রোত। তাহলে এটা কেন হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে এটা কিভাবে প্রবাহিত বললাম, অনুভূমিক ভাবে। অনুভূমিক মানে নিশ্চয়ই বোঝো, এটাকে বলা হয় অনুভূমিক, আর এটাকে বলা হচ্ছে উলম্ব। মানে তোমাদের বাড়িতে যে পিলার গুলো থাকে বা খুঁটি গুলো থাকে, সেগুলো হচ্ছে উলম্ব অবস্থায় থাকে। আর তুমি যখন পুকুর পাড়ে বা নদীর পাড়ে যে জলটা দেখতে পাও, বা তোমার ঘরের যে মেঝে দেখতে পাও, সেটা হচ্ছে অনুভূমিক ভাবে। তাহলে এই সমুদ্র স্রোত সবসময় কিন্তু এই অনুভূমিক ভাবে প্রবাহিত হয়। তাহলে দ্বিতীয় যেটা আছে সেটা কি বললাম, সমুদ্র তরঙ্গ। তাহলে এটাকে আবার বুঝতে হবে, এই সমুদ্র তরঙ্গটা আসলে কি। যখন তোমরা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে যাও, তখন দেখবে সমুদ্রের জল এইভাবে ঢেউ খেলে থাকে। আচ্ছা, এই ঢেউটা কিন্তু স্থান পরিবর্তন করে না। ঢেউ মানে দেখো উপরের দিকে, আর দেখো নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে। তার মানে কি, এই সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্র জল যখন উপর দিকে উলম্ব হয়ে ওঠানামা করে, তখন সমুদ্র তরঙ্গ বলে। এই সমুদ্র তরঙ্গ কিন্তু স্থান পরিবর্তন করে না। শুধু আমরা বায়ুর জন্য দেখতে পাই যে বায়ু কিছুটা ঠেলে সামনের দিকে নিয়ে আসে, যেটা আমরা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে সমুদ্র স্রোত বলি বা ঢেউ বলে থাকি। কিন্তু আসলে সমুদ্র তরঙ্গ হচ্ছে ওঠানামাটা, অর্থাৎ উলম্বভাবে সমুদ্রের জল যখন ওঠানামা করে, সেটাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত হচ্ছে যখন এক জায়গার জল আর একদিকে যায়, সেটা হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে এই দুটো কনসেপ্ট আগে ক্লিয়ার করে নাও, সমুদ্র স্রোত কি আর সমুদ্র তরঙ্গ কি। এইবার আমরা এই দুটো বিষয়কে পার্থক্য করে যদি বোঝাই, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো।
চলো তাহলে আমরা একটু পার্থক্যটা দেখে নিই এইবার। তাহলে এবার আমরা পার্থক্যের বিষয়ে চলে যাচ্ছি। দেখো তাহলে সমুদ্র তরঙ্গ আর এদিকে রেখেছি সমুদ্র স্রোত। তাহলে আমি প্রথমে বলেছিলাম দেখো যে সমুদ্র তরঙ্গ কিন্তু উলম্ব ভাবে হয়, অর্থাৎ এই যে উপর নিচ করে, বোঝা গেল, অর্থাৎ উপর নিচ পিলারের মতো আর কি। আর যেটা আমি সমুদ্র স্রোত বললাম সেটা অনুবেগ ভাবে বলার কারণ কি, দেখো এটা কিন্তু এইভাবে প্রবাহিত হচ্ছে সামনে অথবা পেছনের দিকে, আর স্থান পরিবর্তন করে না। সমুদ্র তরঙ্গ কিন্তু স্থান পরিবর্তন করে না, আর সমুদ্র স্রোত কিন্তু সবসময় স্থান পরিবর্তন করে। এটা হচ্ছে আমার এখানে মূল পার্থক্যের বিষয়। তৃতীয় নম্বর দেখো, বায়ু শক্তি হলো প্রধান, মানে দেখো বায়ু শক্তি বলার কারণ কি, পৃথিবী যখন ঘুরছে আণবিক গতির ফলে যখন ঘুরছে, তখন ওই সমুদ্রের জলের সঙ্গে ওই বায়ুর একটা ঘর্ষণ হয়, যার ফলে কিন্তু এই সমুদ্র তরঙ্গটা হয়। আর সমুদ্র স্রোত কি, পৃথিবীর যে আহ্নিক গতি আছে তার জন্য মেনলি হয়। আর কোরিওলিস বল বলার কারণ, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে কিন্তু প্রবাহিত হবে ফেরেলের সূত্র অনুসারে। আর কোরিওলিস বলটাও কিন্তু এখানে ম্যাটার করে। তারপর দেখো সমুদ্র পৃষ্ঠদেশ হয়, পৃষ্ঠদেশ মানে কি, মানে সমুদ্রের উপরের পোর্শনটা, মানে যেখানটাতে তোমরা ভূপৃষ্ঠ সমুদ্রের পৃষ্ঠে যে জলটা দেখতে পাও জল, সেটা হচ্ছে এখানে পৃষ্ঠদেশ বলা হয়েছে। আর সমুদ্র স্রোত কিন্তু পড়ানোর সময় আমি আগেই বলেছিলাম, যদি শীতল স্রোত হয় তাহলে সমুদ্রের তলা দিক থেকে প্রবাহিত হবে, আর যদি উষ্ণ স্রোত হয় তাহলে উপর দিক থেকে প্রবাহিত হবে। এটা আছে দেখো, গভীর সমুদ্রে প্রবাহিত হচ্ছে। গভীর সমুদ্র মানে কি, গভীর সমুদ্র হচ্ছে শীতল স্রোতটা প্রবাহিত হবে, আর সমুদ্রপৃষ্ঠ হচ্ছে উষ্ণ স্রোতটা কিন্তু প্রবাহিত হবে। নেক্সট পার্থক্য কি, উপকূলের সঙ্গে সম্পর্ক। উপকূলের সঙ্গে সমকোণে আঘাত করে, আর এখানে হচ্ছে সমান্তরালে আঘাত করে। আর সমুদ্র তরঙ্গে সমুদ্রের ক্ষয় সঞ্চয় করে উপকূল ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আর সমুদ্র স্রোত কিন্তু উপকূলের পরিবর্তন বলতে কি ভূপ্রকৃতির পরিবর্তন ঘটায় না, এখানে জলবায়ুর পরিবর্তন ঘটায়। আর এই হচ্ছে দেখো উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে দুটো কিন্তু পুরো আলাদা বিষয়। এটা তোমাদের কত নম্বরের জন্য রেডি করতে হবে, এটা রেডি করতে হবে 3 মার্কসের জন্য। ঠিক আছে, তাহলে এইবার আমরা আলোচনা করব এই সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয়। আমি একটু আগে যেমন দেখালাম যে উষ্ণ স্রোত শীতল স্রোত, একটা পয়েন্ট আমি দেখেছি। এইবার আমরা আলোচনা করব সমুদ্র স্রোতটা টোটালি কিভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে সামনের দিকে দেখো ভিডিওটা। তাহলে এই বছর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বরের জন্য আসতে পারে, সেটা কি আসতে পারে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এটা একটা 5 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো একটু আগে আমি একটা ছোট কনসেপ্ট তো দিলাম সমুদ্র স্রোতের। তো এখানে দেখো সমুদ্র স্রোত সৃষ্টির সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে কি, পৃথিবীর আবর্তন গতি। কারণ দেখো আমরা জানি আমাদের পৃথিবী কন্টিনিউ কি করে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে। এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরার ফলে একটা নিশ্চয়ই কেন্দ্রাতিক বল বা ঘূর্ণন বল বলতে পারো। তাহলে এই বলটা থাকছে আর এদিকে সমুদ্রে জল থাকছে। তাহলে এই সমুদ্রের জলটা যেহেতু পৃথিবীর উপরে অবস্থান করছে, তাহলে এই পৃথিবীর এই কেন্দ্রাতিক বা বলের জন্যই কিন্তু, এই পৃথিবীর আবর্তন গতির জন্যই কিন্তু একটা সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বায়ু প্রবাহ। এটা কিন্তু একটু ভালো করে বোঝার ব্যাপার আছে। দেখো এই বায়ু প্রবাহ বুঝতে গেলে তোমাদের ক্লাস 10 ভূগোলে যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে সেখানে দেখবে তোমাদের পৃথিবীর যে বায়ুচাপ বলয় আছে সেটাকে একটু ভালো করে বুঝতে হবে। যদি সেই বায়ুচাপ বলয়টা বোঝো তাহলে এই বায়ু প্রবাহটা বুঝতে পারবে। তাহলে আমাদের পৃথিবী দেখো ঠিক মাঝখান দিয়ে কি আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় আছে। এখানে কি আছে, নিরক্ষীয় নিম্নচাপ। নিরক্ষীয় এখানে নিম্নচাপ বলয় আছে। তার ঠিক এখানে দেখো কর্কটীয় অঞ্চল যেখানে আছে সেখানে কিন্তু জানো কর্কটীয় উচ্চচাপ অঞ্চল আছে। ঠিক আবার ঠিক এইখানটা আছে দেখো মেরু প্রবাহ, তাই তো। মাঝখানটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ, তারপর হচ্ছে কর্কটীয় উচ্চচাপ, তারপর হচ্ছে দেখো মেরু বৃত্তীয় উচ্চচাপ। আবার ঠিক এখানে সরি মেরুবৃত্তীয় উচ্চচাপ নয়, এটা হচ্ছে মেরুবৃত্তীয় নিম্নচাপ। আবার এখানটাতে এই যে উত্তর মেরু, এই উত্তর মেরুতে কিন্তু এখানে আবার কি আছে, এখানে আছে মেরু প্রদেশীয় উচ্চচাপ। ঠিক একই রকম ভাবে আমি যদি পৃথিবীর দক্ষিণ দিকটাতে যাই, তাহলে এখানে যেমন কর্কটীয় অঞ্চল আছে, তাহলে এখানে ঠিক মকরীয় অঞ্চল আছে। আবার এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় আছে, আর এখানে কি আছে কুমেরু। তাহলে আমাকে জানতে হবে যে কোনখান থেকে কোন দিকে বায়ুগুলো প্রবাহিত হয়। আমি যদি তীর চিহ্ন দিই দেখো, এই কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষরেখার দিকে বায়ু এইভাবে প্রবাহিত হচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। যখন দক্ষিণ গোলার্ধে আসবো তখন দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে ঠিক এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোন বায়ুর কথা বলছি বলতো, এটাই আসলে কিন্তু আমি আয়ন বায়ুর কথা বলছি।
তোমরা যারা বায়ু প্রবাহ পড়েছো তোমরা জানো যে আয়ন বায়ু ঠিক এইরকম ভাবে কর্কটীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, আবার মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ঠিক একই রকম ভাবে এখানে আমি বায়ু প্রবাহ লিখেছি দেখো, তাহলে এই বায়ু যেদিকে প্রবাহিত হবে সমুদ্র স্রোত কিন্তু সেই দিকেই প্রবাহিত হবে। ঠিক যেমন ধরো আবার এই কর্কটীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে তোমার কিন্তু এখানে দেখো এটা কিন্তু সুমেরু বৃত্তর দিকে, এটা কুমেরু বৃত্ত, তাহলে সুমেরু বৃত্তর দিকেও দেখো বায়ু প্রবাহিত হচ্ছে। আবার এই মকর ক্রান্তি থেকে দেখো কুমেরু বৃত্তর দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, আমি যেভাবে তীর চিহ্ন দিচ্ছি সেইভাবে। তাহলে এই যেদিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই দিকেই কিন্তু সমুদ্র স্রোতটা হচ্ছে, অর্থাৎ বায়ু প্রবাহ যেদিকে হবে সেদিকেই সমুদ্র স্রোত হবে। আমি দ্বিতীয় যে তীর চিহ্নটা দিয়ে তোমাদের বোঝালাম এটাই আসলে পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকেও সমুদ্র স্রোত প্রবাহিত হবে, আয়ন বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে সমুদ্র স্রোত প্রবাহিত হবে। আর যেটা আরেকটা লাস্ট বায়ু আছে দেখো মেরু বায়ু, এটা দেখো এই মেরু প্রদেশের দিকে থেকে কিন্তু মেরু অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে, আর কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হয়। এটাকে কি বায়ু বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের কিন্তু মেরু বায়ু। তোমরা জানো নিয়ত বায়ু তিন প্রকার, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। তাহলে এই যে আমি মেরু বায়ুটার কথা বলছি এখানেও কিন্তু সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বায়ু যেদিকে যেদিকে প্রবাহিত হবে সমুদ্র স্রোত সেই দিকেই প্রবাহিত হবে। এই কনসেপ্টটা তোমরা কিন্তু ক্লিয়ার করে নেবে। নেক্সট যেটা আছে দেখো সমুদ্র জলের লবণতা, এটা একটু বুঝতে হবে। দেখো সমুদ্র জলের লবণতা কিন্তু সব জায়গাতে কিন্তু সমান থাকে না। সমুদ্র জলের লবণতা যেখানে বেশি থাকবে সেদিক থেকে কম লবণতার দিকে যাবে, আর যেখানে কম লবণতা থাকবে সেখান থেকে কিন্তু বেশি লবণতার দিকে যাবে। অর্থাৎ আমি যদি দেখো এটা একই রকম ভাবে গোটা পৃথিবীটা যদি আমি এইভাবে ভাবি ভালো করে দেখো, তাহলে পৃথিবীর মাঝামাঝি অঞ্চলে কিন্তু এখানে জল বেশি বাষ্প হয় বলে এইসব অঞ্চলে কিন্তু জলের লবণতার পরিমাণ অনেক বেশি। কিন্তু সেই তুলনায় তুমি দুটো মেরু অঞ্চলের দিকে যাও, এখানে যেহেতু বরফের গলন হয় মিষ্টি জল বেশি থাকে, এখানেও বরফের গলন হয় এখানেও মিষ্টি জল বেশি থাকে। তাহলে কি হবে? বেশি লবণ কম লবণের দিকে যাবে, কম লবণ বেশি লবণের দিকে যাচ্ছে। তাহলে এই যে সমুদ্রের জল একদিক থেকে আর দিকে প্রবাহিত হচ্ছে তাহলে এর ফলে সমুদ্র স্রোত প্রবাহিত হবে। ঠিক লবণতা যেমন একটা পয়েন্ট, উষ্ণতাটা ঠিক একই রকম। এটা আমি প্রথমেই কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু এটা কিন্তু তোমাদেরকে বলেছি যে শীতল অঞ্চলের জল গরম অঞ্চলের দিকে যাবে সমুদ্রের তলদেশ থেকে, আর এই যে গরম অঞ্চলের যে জল এই জলটা সমুদ্রের উপর দিক থেকে, যেহেতু গরম জল হালকা তাই এটা উপর দিক থেকে প্রবাহিত হবে, আর এটা যেহেতু ঠান্ডা তাই সমুদ্রের জলের নিচের দিক থেকে যাবে। অর্থাৎ যতক্ষণ না উষ্ণতা সমান হচ্ছে ততক্ষণ কিন্তু জল প্রবাহিত হতেই থাকবে, আর এটাই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। আর একটা গেছে ঘনত্ব। দেখো যেখানে সমুদ্র জলের ঘনত্ব বেশি থাকবে সেখান থেকে কম ঘনত্বের দিকে যাবে, আর যেখানে সমুদ্র জলের ঘনত্ব কম থাকবে সেখান থেকে বেশি ঘনত্বের দিকে আসবে। এই যে আসা যাওয়া হবে এর ফলে কিন্তু আমাদের সমুদ্র স্রোত সৃষ্টি হবে। নেক্সট আরেকটা পয়েন্ট লিখেছি দেখো বরফের গলন। এই মেরু অঞ্চল, এই যে আমি মেরু অঞ্চল লিখছি, এই মেরু অঞ্চলে জানো এখানে কিন্তু প্রচুর বরফ থাকে। ঠিক এই দিকেও এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই উত্তর মেরুতে যেমন বরফ থাকে দক্ষিণ মেরুতে বরফ থাকে, এই বরফ যত গলবে আর যত বরফ গলবে সেখান থেকে কিন্তু মিষ্টি জলই বের হবে। এখানেও মিষ্টি জল আর এখানেও কিন্তু মিষ্টি জল, কিন্তু সেই তুলনায় এই অঞ্চলগুলোতে কিন্তু বেশি পরিমাণে নোনতা জল থাকে। তাহলে এখানে দেখো মিষ্টি জল নোনতা জলের দিকে যাবে, নোনতা জল মিষ্টি জলের দিকে আসবে। তাহলে এই যে জলের একটা যাওয়া আসা হচ্ছে তাহলে এর ফলেও কিন্তু সমুদ্র স্রোত হবে। তাহলে এবার আমরা এক নজরে একবার একটু দেখে নিই, যেহেতু একটা মাধ্যমিকে একটা 5 নম্বর আসার মতো কোশ্চেন, এখানে আমি 8-10টা পয়েন্ট দিতে পারি। আমি 6টা মেন পয়েন্ট কিন্তু তোমাদের এখানে দিলাম। এক, পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোত হচ্ছে। 2, বায়ু প্রবাহের জন্য সমুদ্র স্রোত হচ্ছে। 3, সমুদ্র জলের লবণতার জন্য সমুদ্র স্রোত হচ্ছে। আর একটা কি আছে সমুদ্র জলের উষ্ণতা, এর জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। সমুদ্র জলের ঘনত্বের তারতম্যের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। আর কি বরফের গলনের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। এই 6টা পয়েন্ট লিখে 2-3টে ছবি যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে এখানে কিন্তু তুমি 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। আর পুরো ভিডিওটা যদি তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু ছোট একটা কনসেপ্টও পেয়ে যাচ্ছ। চলো এবার আমরা গোটা ওয়ার্ল্ডের মধ্যে কোথায় কোন কোন স্রোতগুলো আছে, কারণ জানো আমাদের যে পৃথিবীতে 5টা তো মহাসাগর আছে, তার মধ্যে 3টে মেন মহাসাগরে সমুদ্র স্রোত বেশি দেখা যায়। সেই 3টে কি কি মহাসাগর জানো? এক হচ্ছে প্রশান্ত মহাসাগর যেটা সব থেকে বড়,
দুই, আরেকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর 3 নম্বর আরেকটা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগরও সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, আটলান্টিক মহাসাগরও সমুদ্র স্রোত আছে, আর ভারত মহাসাগরে কিন্তু সমুদ্র স্রোত আছে, উষ্ণ স্রোতও আছে, শীতল স্রোতও আছে। তো আমরা এবার এক নজরে দেখিনি যে এই তিনটে মহাসাগর থেকে কোন কোন স্রোত প্রবাহিত হয়। চলো সামনের দিকে চলো ভিডিওতে। তাহলে দেখো এবার আমাদের যে তিনটে প্রধান মহাসাগর আছে সেই তিনটে মহাসাগরে কোথা থেকে কি কি সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমি তোমাদেরকে প্রথমে বললাম কিন্তু যে আমাদের দেখো মহাসাগর বলতে কি মেন মেন হচ্ছে তিনটে, সেই তিনটে কি কি এখানে দেখো আমার বাঁ দিকে মানে আমার যে বোর্ডের বাঁ দিকে দেখো, বাঁ দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এটা অ্যাকচুয়ালি গোটা পৃথিবীর ম্যাপটাকে তো আর পৃথিবী তো গোল, সেটাকে মনে করো একদিক থেকে কেটে দুভাগ করে তোমাদের দেখানো হচ্ছে। তার মানে কি আমার ডান হাত আর বাঁ হাতের দুদিকে কিন্তু প্রশান্ত মহাসাগর আছে। আর এই যে পোর্শনটা এটা হচ্ছে ভারত মহাসাগর আছে, এখানটায় ভারত মহাসাগর আছে, এখানটা মেনলি হচ্ছে প্রশান্ত মহাসাগর আছে। আর এই যে এস আকৃতি এটা হচ্ছে কিন্তু আটলান্টিক মহাসাগর। তাহলে এই তিনটে মহাসাগরে মেন মেন কিন্তু আমরা কি দেখতে পাবো, সমুদ্র স্রোতগুলো দেখতে পাই। তো দেখো তাহলে আমি এখানে মেন মেন যে সমুদ্র স্রোতগুলো আছে এখানে দেখো ছবির সাহায্যে দেখানো আছে। দেখো এখানে দুটো কালার ব্যবহার করা হয়েছে। দেখো একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে দেখো সবুজ কালার আছে। আমি দুটো কালার তোমাকে কম্বিনেশন করে দেখাচ্ছি। তো এই যে লাল স্রোতটা দেখো, এই যে লাল কালার দেখো উত্তর আটলান্টিক স্রোত, এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। বা এখানে দেখো উত্তর নিরক্ষীয় স্রোত বা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সব কিন্তু উষ্ণ স্রোত। বা এখানে দেখো এই যে আছে উত্তর নিরক্ষীয় স্রোত, বা এই যে কুরেশীয় স্রোত, মৌসুমী স্রোত, এই যে দেখো মৌসুমী স্রোত আছে, বা এই যে দেখো আগুলহাস স্রোত, এই যে এদিকে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে এইগুলো কিন্তু সব উষ্ণ স্রোত। তাহলে দেখো তাহলে প্রশান্ত মহাসাগরের দিকে কি কি স্রোত আছে, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাহলে এটা উষ্ণ স্রোতের মধ্যে পড়ছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে দেখো ক্যারিবিয়ান স্রোত, এই যে ক্যারিবিয়ান স্রোত আছে, উত্তর আটলান্টিক স্রোত আছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে। তাহলে এইগুলো কিন্তু সব কিন্তু আটলান্টিক যে মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের মধ্যে কিন্তু এটা উষ্ণ স্রোতের মধ্যে পড়ে। আর ভারত মহাসাগরের মধ্যে দেখো এখানে আছে দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা কিন্তু ভারত মহাসাগরের মধ্যে আছে, বা মৌসুমী স্রোত এটাও কিন্তু ভারত মহাসাগরের মধ্যে আছে। তাহলে এগুলো হচ্ছে সব উষ্ণ স্রোতের মধ্যে পড়ছে। এইবার দেখো আমি একটুখানি এবার সবুজ কালারের সাথে তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে শীতল স্রোতের মধ্যে পড়ে। দেখো এখানে আছে দেখো বেরিং স্রোত, বেরিং স্রোতটা হচ্ছে আমাদের শীতল স্রোতের মধ্যে পড়ছে। আচ্ছা দেখো কালারটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি এখানে অন্য কালার ব্যবহার করছি, আমি অন্য কালার ব্যবহার করে দেখাচ্ছি কিন্তু তোমাদের এখানে সবুজ কালারই দেখানো হয়। দেখো এইখানটা এটা হচ্ছে বেরিং স্রোত। আর এই যে নিচের দিকে দেখো ভারত মহাসাগরে দেখো কুমেরু স্রোত, তাহলে এটাও কিন্তু একটা শীতল স্রোতের মধ্যেই পড়ছে। আবার আটলান্টিক মহাসাগরে চলে আসো, দেখো এখানে আছে দেখো ক্যানারি স্রোত, এটা কিন্তু একটা শীতল স্রোতের মধ্যে পড়ছে। বেঙ্গুয়েলা স্রোত, তাহলে এটাও কিন্তু একটা শীতল স্রোতের মধ্যে পড়ছে। প্রশান্ত মহাসাগরে চলে এসো, পেরু স্রোত, এখানে দেখো ক্যালিফোর্নিয়া স্রোত, এগুলো কিন্তু সব প্রশান্ত মহাসাগরের মধ্যে শীতল স্রোত। তো তোমাদের কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। ধরো তোমাদের এলো যে আগুলহাস স্রোত কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়, উত্তরে ভারত মহাসাগর। বা ধরো প্রশ্ন আসলো ক্যানারি স্রোত কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়, তখন তোমাদের উত্তর লিখতে হবে আটলান্টিক মহাসাগর। তাহলে এইভাবে এখান থেকে কিন্তু তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন রেডি করতে হবে। তাহলে আজকে যে বিষয়টা পড়ানো হলো, তাহলে আজকে আমরা কি কি এখান থেকে জানলাম, সমুদ্র স্রোত কি, সমুদ্র তরঙ্গ কি, শীতল স্রোত কি, উষ্ণ স্রোত কি, সমুদ্র স্রোতের যে শীতল উষ্ণ স্রোতের ভাগটা আমরা জানলাম। তারপর আমরা জানলাম সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয়। তারপর আমরা জানলাম পৃথিবীতে মেন মেন যে মানে পাঁচটা মহাসাগরের মধ্যে মেন যে তিনটে মহাসাগর আছে, এই তিনটে মহাসাগরের মধ্যে কোথায় কোথায় কোন স্রোত দেখতে পাওয়া যায়। তাহলে যারা আজকে পুরো ভিডিওটা দেখলে তোমাদের যদি পড়াটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও। কারণ আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্ট চলে আসছে, তারপর তোমাদের টেস্ট পরীক্ষা আছে, তারপর তোমাদের ফাইনাল পরীক্ষা আছে। আর মাধ্যমিকে যেহেতু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে একটা 5 নম্বর একটা 3 নম্বর কোশ্চেন তোমরা পাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে যারা বড়রা যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ছোটদেরকে দেখার জন্য সাজেস্ট করুন। আর ছোটরা যারা দেখছো মানে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যারা দেখছো
তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এর পরবর্তী সময় 9, 10, 11, 12 প্রত্যেকটা সাবজেক্টের ভূগোল ভিডিও তো পাবেই, তার সাথে সাথে কিন্তু ইতিহাস বা অন্যান্য সাবজেক্টেরও ছোট ছোট ভিডিও পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে এখনো যারা লাইক করোনি তারা লাইক করে রাখো। তাহলে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।